This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেরুদণ্ডে ছুরি গেঁথে যাওয়া তারপরেও সদর্পে হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে আসছেন সৈফ আলী খান। মাত্র 5 দিনের চিকিৎসায় বলিউডের ছোটে নবাবের শারীরিক উন্নতি নিয়ে তুমুল আলোচনা চলছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, সত্যি কি সৈফ আলী খান আহত হয়েছিলেন? এবার আর কোনো রাগঢাক না রেখে এই প্রশ্নই তুলে দিলেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানে। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন। 5 দিন হাসপাতালে থেকে বেরিয়ে এসেছেন সৈফ আলী খান। কালো সানগ্লাস, জিন্স আর সাদা শার্টে সৈফের হাসপাতাল থেকে বেরোনোর ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এত বড় আঘাতের পরও সৈফের বীর দর্পে হেঁটে আসা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এবার সেই ইস্যুতেই সরাসরি সৈফকে কটাক্ষ করে বসলেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নীতিশ রানে। প্রশ্ন তুললেন, আদৌ সৈফকে ছুরি মারা হয়েছিল নাকি অভিনয় করছেন ওই দক্ষ অভিনেতা? तो एवढा तू असा बाहेरून चालत होता मलाच संशय राहिला का घरात चाकू मारला की ह्यानी कुठेतरी असंच ऍक्टिंग करून बाहेर निघाला असं टुन 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 करून असतंय ते। গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতীর ছুরির আঘাতে হামলার মুখে পড়েছিলেন শর্মিলা পুত্র। অল্পের জন্য প্রাণে বাঁচলেও মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল সৈফের। লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হয় ছোটে নবাবের। এরই মাঝে সৈফের উপর হামলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। মুম্বাইয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা, যার মোকাবিলায় নেমেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস থেকে শুরু করে ছোট বড় বিজেপি নেতারা। এবার সেই রাজনীতি করতে গিয়ে মাত্রা ছাড়িয়ে ফেললেন নীতিশ রানে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাবা সিদ্দিকী খুন, বারবার হুমকি সলমানকে, ছুরির আঘাতে রক্তাক্ত সৈফ আলী খান। এই হুমকি, হামলা, রেশ যেন কিছুতেই বলিউডের পিছু ছাড়ছে না। এবার হুমকির শিকার কপিল শর্মা। এই কৌতুক অভিনেতাকে খুনের হুমকি দেওয়া হলো পাকিস্তান থেকে। একই সঙ্গে হুমকি পেলেন আরও 3 বলিউড সুপারস্টার। নিজের বাড়িতেই দুষ্কৃতীর কোপে রক্তাক্ত হয়েছেন সৈফ আলী খান। বলিউডের ছোটে নবাবের ওপর সেই হামলার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই টিনসেল টাউনে নতুন বিপদ। এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা। পুলিশ সূত্রে খবর, পাকিস্তান থেকে ইমেল মারফত হুমকি দেওয়া হয়। হুমকি মেলে লেখা হয়েছে, আপনার সব গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত। নিজেদের প্রচারের জন্য এই বার্তা নয়, এটাকে হালকাভাবে নেবেন না। কপিলের দাবি, 8 ঘন্টার মধ্যে ইমেলের জবাব দিতে বলা হয়েছে। বার্তাটির নিচে দুষ্কৃতী নিজেকে বিষ্ণু বলে পরিচয় দিয়েছে। শুধু কপিল নন, এর আগে অভিনেতা রাজপাল যাদব, কৌতুক শিল্পী সুগন্ধা মিশ্রা ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও একই রকম হুমকি বার্তা এসেছে। ইতিমধ্যেই পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। FIR দায়ের হয়েছে আম্বোলি থানায়। বাণিজ্য নগরীতে এখন আতঙ্ক। সম্প্রতি একের পর এক সেলিব্রিটি দুষ্কৃতী গ্যাংস্টারদের নিশানায় এসেছেন। 16 জানুয়ারি 2025 নিজের বাড়িতেই ছুরিকাহত হলেন সৈফ আলী খান। অক্টোবর 2024 নিজের অফিসের বাইরে খুন হন মহারাষ্ট্রের দাপুটে নেতা বাবা সিদ্দিকী। এপ্রিল 14, 2024 সলমান খানের বাড়ির বাইরে এলোপাথারি গুলি। নভেম্বর 7, 2024 50 লক্ষ টাকা চেয়ে শাহরুখ খানকে হুমকি ফোন। সলমান খানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বাবা সিদ্দিকী খুনেও বিষ্ণোই গ্যাংয়ের হাত ছিল। সৈফের ওপর হামলায় বাংলাদেশি দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। এবার কপিলকে হুমকিতে পাকিস্তান চোখ। পরের পর থ্রেটে ত্রস্ত বলিউড। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না তদন্তকারী অফিসার। জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেন প্রাক্তন সেনাকর্মী। কিন্তু তারপর তিনি যা বললেন তা শিউরে ওঠার মতো বললেও কম বলা হয়। হায়দ্রাবাদের ওই প্রাক্তন সেনাকর্মী তার স্ত্রীর দেহকে টুকরো টুকরো করে সেদ্ধ করেন প্রেসার কুকারে। তারপর সেগুলি ফেলা হয় বাড়ির কাছের ঝিলে। হাড়হিম করা এই খুনের তদন্তে আপাতত ওই সেনাকর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার যাবতীয় দাবি খতিয়ে দেখা হচ্ছে। স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে অশান্তি লেগে থাকতো, কিন্তু তাই বলে প্রাক্তন সেনাকর্মী গুরুমূর্তি যে এমন নারকীয় কাণ্ড ঘটাবেন তা কল্পনাও করেননি তার আত্মীয় বন্ধুরা। প্রথমে স্ত্রীকে খুন করেছেন, তারপর দেহ টুকরো করে কুচি কুচি করে কেটে হামল দিস্তায় গুঁড়ো,
সেই দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করে ভাসিয়ে দিয়েছেন লেকের জলে। বছর ৪৫-এর প্রাক্তন সেনাকর্মী গুরুমূর্তিকে জেরা করে এমনই নারকীয় তথ্য সামনে এসেছে। বর্তমানে একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মীর কাজ করেন গুরুমূর্তি। গত ১৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তার স্ত্রী বছর ৪০-এর কুত্তা বেঙ্কট মাধবী। মেয়ের খোঁজ না পেয়ে থানায় যায় তার বাবা মা। ১৮ জানুয়ারি নিখোঁজ ডায়েরি করা হয়। প্রাথমিকভাবে গুরুমূর্তি পুলিশকে জানায় পারিবারিক অশান্তির জেরেই বাড়ি ছেড়ে চলে গেছেন মাধবী, কিন্তু তার কথায় অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। এরপর কড়া জেরার মুখে খুনের কথা কবুল করে গুরুমূর্তি। পুলিশকে গুরুমূর্তি বলে দেহ টুকরো করার পরিকল্পনা তার ছিল না, কিন্তু মৃতদেহ বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয় ভেবেই সেই কাজ করে। তার লক্ষ্য ছিল দেহাংশগুলো মিরপেট লেকে ফেলে মাছকে খাইয়ে দেওয়া। হায়দ্রাবাদের এই হারহিম খুনের ঘটনার সঙ্গে থানের মীরা রোড মার্ডারের আশ্চর্য মিল পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে ওই সরস্বতীকে খুনের পর তার দেহ লোপাট করতে প্রেসার কুকারে সেদ্ধ করেছিল তার লিভ ইন পার্টনার মনোজ। হায়দ্রাবাদের গুরুমূর্তির দাবি আদৌ সত্যি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গুরুমূর্তির বয়ান অনুযায়ী মিরপেট লেকের আশেপাশে পুলিশ তল্লাশি শুরু করেছে। নামানো হয়েছে ডগ স্কোয়াডও। তবে এখনো পর্যন্ত মাধবীর দেহাংশর কোনো খোঁজ পায়নি পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আপডেট বাংলায় এবার একটু রাজ্য রাজনীতির দিকে বরং চোখ ফেরাই। ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আবারও সরব মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের চা বাগান খোলা নিয়েও নিশানা মোদী সরকারকে। একই সুর বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লার গলাতেও। বাংলারই অংশ উত্তরবঙ্গ, তাই অনুন্নয়ন তার দায়ও রাজ্য সরকারেরই। মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব বিজেপির। 100 दिन का काम उठा दिया, सेंट्रल गवर्नमेंट पैसा नहीं दे रहा है। নির্বাচনী পরিসংখ্যানের নিরিখে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। সেই উত্তরবঙ্গ সফরে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গকে বঞ্চিত করে রাখার অভিযোগে বারবার তৃণমূল সরকারকে বিদ্ধ করে বিজেপি। বৃহস্পতিবার উত্তরবঙ্গে দাঁড়িয়ে বঞ্চনার অস্ত্রেই বিজেপিকে পাল্টা বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে চা বলয়ে বিজেপি গত কয়েক বছরে প্রভাব বাড়িয়েছে, সেখানে রাজ্য সরকারের কাজের পরিসংখ্যান তুলে ধরেন। কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। कोई चाय बागान सेंट्रल ने नहीं खुला, हम 59 चाय बागान खुला है। जलपाईगुड़ी में 25, अलीपुरद्वार में 15, दार्जिलिंग में 17, कालिम्पोंग में 1, कुचबिहार में 1 और कुछ चाय बागान खुल जाएगा। हम कर्मोश्री कर रहे हैं, होम स्टे बना रहे हैं, और फॉरेस्ट के लिए आपको जो दिक्कत था हम मीटिंग करके उसको निपटा दिया है, वो भी आपका फैसला हो जाएगा। মুখ্যমন্ত্রীর অভিযোগ অবশ্য খণ্ডন করেছে বিজেপি। নিজের দায়িত্বকে এড়িয়ে গিয়ে সব কিছু কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিয়ে 2026-এর জন্য এখন থেকে তিনি রাজনীতি করতে শুরু করেছেন। যে উত্তরবঙ্গের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্থান নেই। এবারের লোকসভা ভোটেও তা প্রমাণ হয়েছে, এবং আগামী বিধানসভা ভোটেও উত্তরবঙ্গের 8টি জেলায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই তরজায় বিজেপির উপরে চাপ বাড়িয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ, একদা মোদীর মন্ত্রিসভা সদস্য জন বার্লার। মুখ্যমন্ত্রী সভায় হাজির হয়ে 100 দিনের কাজ সহ একাধিক ইস্যুতে উত্তরবঙ্গকে বঞ্চিত করার অভিযোগ তার মুখেও। 100 দিনের কাজও তো বন্ধ হয়ে গেছে, কাজ টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, প্রধানমন্ত্রী আবাস বন্ধ হয়ে গেছে, তাহলে কিভাবে মানুষ থাকবে বলেন তো? আলিপুরে একটা হসপিটাল আমরা তৈরি করেছিলাম, প্যান্ডেল স্যান্ডেল স্বয়ং হয়ে গেছে, আমার পার্টি ওইটা আটকাইছে। কেন আটকাবে? উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অঙ্গ। উত্তরবঙ্গের যদি অনুন্নয়ন হয়ে থাকে তাহলে তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এতদিন ধরে বলছিল দারুণ উন্নয়ন করে দেবে, ওই করবে সেই করবে, এখন কাজ কিছু করতে পারছে না বলে এখন উত্তরবঙ্গের বৈষম্য তার দায় ফেলছে দিল্লির ঘাড়ে। আমি তো মনেই করি দিল্লির দায় আছে। পরিসংখ্যান বলছে গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মোট 8টি আসনের মধ্যে 6টিতে জয়ী বিজেপি, 1টি আসনে জিতেছে কংগ্রেস। শুধু কোচবিহার আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পেরেছে তৃণমূল। 2024-এর লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি ফলের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি, বিশেষ করে চা বলয়ে। এখানেও গেরুয়া ব্রিগেডের আধিপত্য। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সেই ফাঁক ফোকর ভরাট করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। চা বাগানের নেতা জন বার্লারকে কাছে টানার পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরা সেই কৌশলেরই অঙ্গ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আলিপুর দুয়ার থেকে সুমন কল্যাণ ভদ্র এবং সুজিত রায়ের রিপোর্ট, টিভি9 বাংলা।